ভারতে এখন একটা বই নিয়ে রীতিমতো রাজনৈতিক ঝড় বইছে, কিন্তু মজার ব্যাপার হলো বইটা এখনো প্রকাশই হয়নি। চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করি। ব্যাপারটা হলো একটা অপ্রকাশিত বই, আর তা নিয়ে সংসদে তুমুল হট্টগোল। সরকার ঠিক কী লুকানোর চেষ্টা করছে? কি এমন আছে একজন অবসরপ্রাপ্ত জেনারেলের স্মৃতিচারণে যা সরকারের জাতীয় নিরাপত্তার পুরো ন্যারেটিভটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে? চলুন খুঁজে বের করা যাক। তো প্রথমে দেখা যাক সংসদে ঠিক কী ঘটেছিল। এই ঘটনাগুলো দেখলেই বোঝা যাবে পরিস্থিতি কতটা গুরুতর পর্যায়ে পৌঁছেছিল। দেখুন, মাত্র কয়েক দিনের মধ্যে পরিস্থিতি কিভাবে হাতের বাইরে চলে গেল। ২রা ফেব্রুয়ারি বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে বইটা থেকে কিছু অংশ পড়তে চাইলেন, আর সঙ্গে সঙ্গেই সিনিয়র মন্ত্রীরা তাকে থামিয়ে দিলেন। ব্যাস, এরপর শুরু হলো তুমুল প্রতিবাদ। পরের ২-৩ দিনে এই সেন্সরশিপের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য ৮ জন সাংসদকে সাসপেন্ড পর্যন্ত করা হলো। আর ক্লাইম্যাক্সটা হলো ৫ই ফেব্রুয়ারি, যখন বিরোধী সাংসদদের থেকে নাকি নিরাপত্তা ঝুঁকি আছে, এই কারণ দেখেই প্রধানমন্ত্রীর ভাষণ স্থগিত করে দেওয়া হলো। ভাবা যায়? এখন প্রশ্ন হল, কি আছে এই বইতে? কেন এত বড়সড় একটা প্রতিক্রিয়া? আসলে এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে ২০২০ সালের একটা রাত, যখন চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংকট চরমে উঠেছিল। সময়টা ছিল ৩১শে আগস্ট ২০২০। জায়গাটা পূর্ব লাদাখ, গালওয়ান উপত্যকার সেই ভয়াবহ সংঘর্ষের কয়েক মাস পরের ঘটনা। কৈলাস রেঞ্জের কাছে তখন চীনের ট্যাঙ্কগুলো এগিয়ে আসছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একটা সর্বোত্তক যুদ্ধ শুরু হতে হয়তো আর মাত্র কয়েক মিনিট বাকি। এরকম একটা পরিস্থিতিতে সেনা প্রধান দিল্লির জাতীয় নেতৃত্বকে ফোন করলেন। তার প্রশ্নটা ছিল খুবই সহজ কিন্তু ভীষণ জরুরি: ফায়ার করব নাকি অপেক্ষা করব? বুঝতেই পারছেন, যে কোনো গণতন্ত্রে এটাই নিয়ম। মিলিটারিকে সবসময় সিভিলিয়ান লিডারশিপের নির্দেশ মেনে চলতে হয়। তার একটা স্পষ্ট নির্দেশ দরকার ছিল। এখন দেখুন কি হওয়ার কথা ছিল। প্রত্যাশা ছিল যে রাজনৈতিক নেতৃত্ব একটা সরাসরি নির্দেশ দেবে, হয় আক্রমণ করো, নয়তো অপেক্ষা করো বা উত্তেজনা কমাও। কিন্তু বইয়ের অভিযোগ অনুযায়ী বাস্তবে কি হলো? কয়েক ঘন্টা দেরি করে উত্তর এলো, আপনার যা ঠিক মনে হয় তাই করুন। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। একটা স্পষ্ট নির্দেশের বদলে পুরো সিদ্ধান্তটা ফিল্ডে থাকা কমান্ডারের উপর ছেড়ে দেওয়া হলো। এটাকে বলা হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়া। মানে যুদ্ধ শুরু করার মতো একটা বিশাল সিদ্ধান্তের দায়ভার রাজনৈতিক নেতৃত্বের কাঁধ থেকে মিলিটারির ওপর চাপিয়ে দেওয়া হলো। অথচ এই রাজনৈতিক নেতারাই কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। সূত্র বলছে এটাকে ঠিক সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া বলা চলে না, বরং এটা ছিল কোল্ড ফিট, মানে ভয় পেয়ে যাওয়া। একটা ভয়ঙ্কর পরিণতি দায় এড়ানোর একটা চেষ্টা মাত্র। বেশ, এই তো গেল বইয়ের অভিযোগ। এবার দেখা যাক সরকার এই বিস্ফোরক দাবিগুলোর জবাবে কি বলছে বা কিভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যা বললেন তা বেশ মজার। উনি বললেন, বইটা তো এখনও প্রকাশই হয়নি, তাহলে কোত্থেকে এটা কোট করা হচ্ছে? এর তো কোনো অথেন্টিক সোর্স নেই। ভাবুন একবার, যে বইটা তার নিজের মন্ত্রকই গত ২ বছর ধরে রিভিউ করার নামে আটকে রেখেছে, সেই বইয়েরই অথেন্টিসিটি নিয়ে উনি প্রশ্ন তুলছেন। তো সরকারের তরফে মূলত ৩টে পয়েন্ট তুলে ধরা হলো। ১. যেহেতু বইটা এখনও ছাপানো হয়নি, তাই এর কোনো প্রমাণ নেই এটা আনঅথেন্টিকেটেড। ২. জেনারেল যদি সত্যিই কথা বলছেন, তাহলে তিনি সরকারের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন না কেন? আর ৩. জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো প্রকাশনা বন্ধ করার অধিকার সরকারের আছে। এখানেই একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ছে, তাই না? একদিকে সরকার সবসময় বলে যে তারা সশস্ত্র বাহিনীকে কতটা সম্মান করে, তাদের বীরত্বের কথা বলে ভোট চায়। আর অন্যদিকে নিজেদের রাজনৈতিক ইমেজ বাঁচাতে সেই সরকারই এখন একজন অত্যন্ত সম্মানিত অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে মিথ্যাবাদী বলতেও ছাড়ছে না। আর ব্যাপারটা শুধু লাদাখের ওই একটা ঘটনাতেই সীমাবদ্ধ নয়। বইটাতে নাকি আরও অনেক ঘটনার কথা বলা হয়েছে, যা থেকে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা আচরণের ধারা বোঝা যায়। আর এই ধারাটা সরকারের শক্তিশালী স্ট্রং ম্যান ইমেজের সঙ্গে একেবারেই খাপ খায় না।
যেমন ধরুন গালওয়ান সংঘর্ষের পরের ঘটনা। সেনাবাহিনী চেয়েছিল আত্মরক্ষার জন্য গুলি চালানোর অনুমতি, কিন্তু সরকার নাকি সেই অনুমতি দিতে ইতস্তত করছিল। আবার চীনের সঙ্গে যখন আলোচনা চলছিল, সেনাবাহিনী চেয়েছিল সবকিছুর অফিসিয়াল রেকর্ড রাখতে, যাতে দায়বদ্ধতা থাকে, কিন্তু বিদেশ মন্ত্রক নাকি চীনকে চাপ দিতে রাজিই হয়নি। এমনকি অগ্নিবীর স্কিমের ক্ষেত্রেও সেনাবাহিনী নাকি মাত্র 25% স্বল্পমেয়াদী সেনার মডেল প্রস্তাব করেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর দফতর থেকে নাকি 75% মডেলটা চাপিয়ে দেওয়া হয়। তবে একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের লেখা আটকাতে চাওয়ার এই চেষ্টা কিন্তু নতুন কিছু নয়। এর একটা লম্বা ইতিহাস আছে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। দেখুন, এটা একটা ট্রেন্ডের মতো। সরকার বদলায়, কিন্তু অবসরপ্রাপ্ত অফিসারদের স্মৃতিচারণ চেপে দেওয়ার প্রবণতা বদলায় না। যেমন এখনকার এনডিএ সরকার জেনারেল নারাওয়ানের 4 স্টার্স অফ ডেস্টিনি বইটার প্রকাশনা আটকে দিয়েছে। আবার এর আগের ইউপিএ সরকারের আমলে মেজর জেনারেল VK সিংয়ের ইন্ডিয়াজ এক্সটার্নাল ইন্টেলিজেন্স বইটার জন্য তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছিল, এমনকি তার বাড়িতে রেডও হয়। শুধু এই দুটো ঘটনাই নয়। যেমন ধরুন হেন্ডারসন ব্রুকস ভগত রিপোর্ট, 1962 সালে চীন যুদ্ধের ওপর করা একটা অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট, কিন্তু জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে একের পর এক সরকার সেই রিপোর্ট আজও গোপন করে রেখেছে। আসলে এই যে গোপনীয়তার সংস্কৃতি, এর ফলে সামরিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একদিকে একটা যত্ন করে তৈরি করা রাজনৈতিক ইমেজ বা ভাবমূর্তি, আর অন্যদিকে বইটাতে বলা কিছু অস্বস্তিকর সত্যি। এই দুটোর মধ্যে আসল লড়াইটা। এই সংঘাতটা হলো দুটো ভিন্ন গল্পের। একটা গল্প সরকার আমাদের শোনায় 56 ইঞ্চি বুকের সাহস, সব ব্যাপারে কড়া সিদ্ধান্ত নেওয়া, চীনকে লাল চোখ দেখানো, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ না করা। আর আরেকটা গল্প, যেটা শোনা যাচ্ছে প্রাক্তন সেনাপ্রধানের বই থেকে, গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নিতে না পারা, দায়িত্ব এড়িয়ে যাওয়া, চীনের চাপের কাছে নতি স্বীকার করা, আর মিলিটারির ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়া। শেষ প্রশ্নটা হলো, যখন একটা দেশের এই শক্তিশালী জাতীয়তাবাদের গল্পটা ভেঙে পড়তে শুরু করে, তখন তার জায়গায় কি আনা হয়? সূত্র অনুযায়ী যখন এই ন্যারেটিভটা চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন এই ধরনের অস্বস্তিকর প্রশ্নগুলো থেকে সবার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য হয়তো আরও বেশি বিভেদ তৈরি করতে পারে এমন কোনো ইস্যুকে সামনে নিয়ে আসা হয়। ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না?